আজকে আমরা দেখব বায়োমলিকুলস। বায়োমলিকুলস চ্যাপ্টারের নামের মধ্যে আমরা বুঝতে পারছি যে জীবের মধ্যে যেসব মলিকুলসগুলি পাওয়া যায় তার ব্যাপারে আমরা আলোচনা করব। তো এখানে একদম প্রথমেই বায়োমলিকুলসকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুলস আর একটা বায়ো মাইক্রোমলিকুলস। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। তো এখানে কিভাবে ভাগটা করেছে, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সলিউশনের মধ্যে কোনো একটা টিস্যু দিয়েছিল, তারপর সেটাকে দুই ভাগে ভাগ করতে পেরেছে। একটা হচ্ছে অ্যাসিড সলিউবল পুল আর একটা হচ্ছে অ্যাসিড ইনসলিউবল, অর্থাৎ যেসব অ্যাসিডের মধ্যে সলিউবল হয়ে গেছে সেগুলো হচ্ছে অ্যাসিড সলিউবল পুল, আর যেগুলোকে আমরা সাধারণত বায়ো মাইক্রো বলে থাকি, আর যেগুলো অ্যাসিড ইনসলিউবল অর্থাৎ যেগুলো আকারে বড়, সলিউবল হয়নি, সেগুলো হচ্ছে বায়ো ম্যাক্রোমলিকুল। তো এইবার এখানে আমরা দেখি আর একটু কিছু জিনিস। সেখানে কি বলেছে যে এনসিইআরটিতে যে অল দ্য লিভিং কার্বন কম্পাউন্ড দ্যাট উই গেট লিভিং টিস্যু ক্যান বি কল্ড বায়োমলিকুলস। মোটামুটি কার্বন কম্পাউন্ড যেসব আমরা সব কিছু কোনো সজীব বস্তুর থেকে পাই সেগুলোকে আমরা বায়োমলিকুলস বলি। হ্যাঁ, এবার কার্বন কম্পাউন্ড বলতে সেটা মেনলি অর্গানিককেই বোঝায়। যেমন যদি আমরা CO2 আমাদের শরীরে উৎপন্ন হয়, তবে সেটাকে আমরা কিন্তু স্ট্রিক্টলিভাবে বায়োমলিকুলস বলবো না, কারণ সেটা ইনঅর্গানিক। তো এবার দেখছি যে ড্রাই ওয়েটটা কি। যখন কোনো টিস্যুকে নিয়ে আমরা পুরোপুরিভাবে, অর্থাৎ যে যত পরিমাণ ওয়াটার ওর মধ্যে থাকে, ওয়াটার মলিকুল পুরোটা যদি বের করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা বলি ড্রাই ওয়েট, অর্থাৎ একদম 0% H2O থাকবে। তারপর ওই টিস্যুটাকে আমরা যদি ফুললি অক্সিডাইজ করি, অর্থাৎ পুড়িয়ে ফেলি, তাহলে কি হবে, যত কার্বন কম্পাউন্ড ছিল তারা CO2 হয়ে বেরিয়ে যাবে, আর কিছু ওয়াটার ভেপার যদি থাকে ওয়াটার ভেপারও বেরিয়ে যাবে। তারপর যেটা পড়ে থাকবে সেটাকে আমরা বলি অ্যাশ। তো এবার এই অ্যাশের মধ্যে কি থাকবে, যেটার মধ্যে ইনঅর্গানিক এলিমেন্ট থাকতে পারে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আবার ইনঅর্গানিক কম্পাউন্ড থাকতে পারে যেমন সালফেট, ফসফেট ইত্যাদি। আবার এই সালফেট, ফসফেট এগুলো কিন্তু আবার ওই অ্যাসিড সলিউবল পুলের মধ্যেও আমরা দেখেছিলাম। তো এরপরে আমরা যদি দেখি যে আমাদের ম্যাক্রোমলিকুল মেনলি কয়েকটা জিনিস দিয়ে তৈরি, যেমন কি প্রোটিন হতে পারে, তারপরে কার্বোহাইড্রেট হতে পারে, আর ফ্যাট হতে পারে, আর আরেকটা কি DNA RNA এসব। তো এবার প্রোটিন যদি আমরা দেখি প্রথমে, তাহলে প্রোটিনের ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ এখানে দিয়েছে। প্রোটিনের মনোমার কি, অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড কীরকম অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে প্রোটিন তৈরি করে, সব হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড, এটা মনে রাখতে হবে, আলফা অ্যামাইনো অ্যাসিড। এবার আলফা কেন, কারণ আমরা জানি যে কোনো একটা কার্বনের সাথে যখন সেটার মানে কার্যকরী গ্রুপটা যুক্ত থাকে যে কার্বনের সাথে, সেটাকে আমরা হচ্ছে আলফা কার্বন বলি, আর ঠিক তেমনই ওটাকে আমরা বলবো আলফা অ্যামাইনো অ্যাসিড। তো এইবার এই আলফা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, এবার অ্যামাইনো অ্যাসিডটা কীভাবে তৈরি হবে এটা দেখতে গেলে আমাদের একটু স্ট্রাকচার দেখতে হবে। এখানে যেটা বলেছে যে সাবস্টিটিউটেন্ট মিথেন, অর্থাৎ কি আমরা মিথেনের কি জানি, মিথেন দেখতে কীরকম, CH4 চারটে হাতে 4টে H থাকে। এবার সাবস্টিটিউটেন্ট মিথেন কেন বলেছে, কারণ এখানে 4টে সাবস্টিটিউয়েন্ট গ্রুপের মধ্যে 4 ধরনের জিনিস থাকতে পারে। একটাতে থাকবে হাইড্রোজেন, কার্বক্সিলিক গ্রুপ, আরেকটা থাকবে অ্যামাইনো অ্যাসিড, আরেকটাতে ভেরিয়েবল গ্রুপ। তাহলে কী দেখলাম, একটাতে থাকবে হাইড্রোজেন, একটাতে থাকবে COOH গ্রুপ, আরেকটাতে থাকবে এটা NH2। তো এবার এখানে যদি আমরা দেখি, এটা NH2 হবে, হ্যাঁ। এবার এটাতে থাকবে ভ্যারিয়েবল গ্রুপ। এবার ভ্যারিয়েবল গ্রুপ কী হতে পারে, ভ্যারিয়েবল গ্রুপ বিভিন্ন ধরনের হতে পারে। তার আগে মনে রাখতে হবে আমাদের শরীরে যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো তৈরি হয় কেবলমাত্র 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, মানে 20 ধরনের ইতেই তৈরি হয়। এই যে এখানে লেখা রয়েছে প্রোটিন আর অনলি অফ 20 টাইপ, কেবলমাত্র 20 ধরনের। তো এবার এখানে কিছু অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল দিয়েছে, যেমন এখানে বললাম না ভ্যারিয়েবল গ্রুপটা থাকবে। এবার সিম্পলেস্ট যদি হয় তাহলে কি হতে পারে, সিম্পলেস্ট হলে H হবে। এবার সেক্ষেত্রে এবার এনসিইআরটিতে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো আমাদের মুখস্থ রাখতেই হবে। যেমন এখানে H দিয়েছি, অতএব এটা যদি সিম্পলেস্ট হয় এর এক্সাম্পল কি, গ্লাইসিন। এখানে H হলো, তো এটা হয়ে গেল গ্লাইসিন। এবার যদি H-এর বদলে CH3 থাকে তাহলে এটা কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে অ্যালানিন। এবার এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে যেহেতু এনসিইআরটিতে দেওয়া আছে, অ্যালানিন। এবার CH3-র বদলে যদি CH2OH থাকে তাহলে সেটাকে হয়ে যাবে কি, সেরিন। অর্থাৎ এই তিনটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন। আর বাকি তারপর CH3 থাকলে অ্যানালিন আর CH2OH থাকলে সেরিন। তাহলে কী হলো, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, এই তিনটে স্ট্রাকচার আর নাম অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা কি আছে,
এরপর আরও কিছু অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল দিয়েছে, যেমন অ্যাসিডিক একটা দিয়েছে, সেটা কি গ্লুটামিক অ্যাসিড, বেসিকের দিয়েছে লাইসিন, নিউট্রাল দিয়েছে ভ্যালিন। আর কি কিছু অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডও থাকে, মানে যেগুলোতে আমরা বেঞ্জিং রিং দেখতে পারি, তো সেগুলো কি টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান এসব। এইবার অ্যামাইনো অ্যাসিডের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা দেখলাম যে এটা যদি ভ্যারিয়েবল গ্রুপ হয়, মেনলি যে স্ট্রাকচারটা NH2CH, এটা যে কোনো একটা ভ্যারিয়েবল গ্রুপ, আর COOH, এই এইচটাকে আমি জাস্ট CH লিখেছি একসাথে। তাহলে এবার আমরা কি দেখব, যে যদি আমরা এই এইচটাকে উঠিয়ে এখানে দিয়ে দিই, তাহলে কি হবে, NH3+CH, COO মাইনাস, আর ভ্যারিয়েবল গ্রুপটা উপরে আর। এবার এই প্লাসও দেখতে পাচ্ছি, মাইনাসও দেখতে পাচ্ছি, এইটাকে আমরা বলি জুইটার আয়ন। এই যে এই স্ট্রাকচারটাকে আমরা বলি জুইটার আয়ন। আর জুইটার আয়ন কোথায় দেখি, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পিএইচ থাকে, তো ওই পিএইচে গিয়ে অ্যামাইনো অ্যাসিডটা এই জুইটার আয়ন তৈরি করে। তো সেটাকে আমরা কি বলবো, ওই পিএইচটাকে বলবো আইসো ইলেকট্রিক পিএইচ। এবার যদি আমরা খুব বেশি অ্যাসিডের মধ্যে অ্যামাইনো অ্যাসিডকে দিয়ে দিই, তাহলে সেটা দেখবো যে অ্যাসিডের, এবার অ্যাসিড মানে কি, H+ আছে, অতএব H+টাকে নিয়ে এটা হচ্ছে NH3+ হয়ে যাবে। আর যদি খুব বেসিকের মধ্যে দিয়ে দিই, অর্থাৎ বেসিক মানে কি OH বেশি আছে, তো সেক্ষেত্রে কি করবে, COOH এর H-টাকে ছেড়ে দেবে, আর COO মাইনাস হয়ে যাবে। আর একটা নির্দিষ্ট পিএইচ, এটা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন হতে পারে, সেটাকে আমরা ওই অ্যামাইনো অ্যাসিডের সাপেক্ষে আইসোইলেকট্রিক পিএইচ বলবো, সেখানেই জুইটার আয়নটা তৈরি করে। এবার আমি এখানে কি বলেছিলাম, যে তিনটে মোটামুটি বড়, তিনটে না, 4-5টা, যেমন হচ্ছে RNA DNA ধরলো, তো ম্যাক্রোমলিকুলগুলো রয়েছে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, DNA, RNA। তো এখানে প্রোটিন যদি বলি, তাহলে প্রোটিনের মনোমার কি অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে 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 প্রোটিন তৈরি করে। এবার কোন বন্ডের দ্বারা যুক্ত হয়, সেটা হচ্ছে পেপটাইড বন্ডের দ্বারা যুক্ত হয়। পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়, তৈরি করে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে প্রোটিন। আর যদি আমরা দেখি কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটের মনোমার বিভিন্ন ধরনের সুগার হয়, তো অনেকগুলো মানে সিম্পল সুগার তাহলে যুক্ত হয়ে এবার কোন বন্ডের দ্বারা যুক্ত হবে, সেটা হবে গ্লাইকোসাইডিক বন্ড। তো গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করে কার্বোহাইড্রেট। আর ফ্যাট অর্থাৎ লিপিড, যেটা লিপিডের মনোমারগুলো অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল যেগুলো আছে, সেগুলো কোন বন্ডের মাধ্যমে যুক্ত হবে, সেগুলো যুক্ত হবে হচ্ছে এস্টার বন্ডের মাধ্যমে। তাহলে কী বন্ড পেলাম, প্রোটিনের জন্য পেপটাইড বন্ড, কার্বোহাইড্রেটের জন্য গ্লাইকোসাইডিক বন্ড, আর ফ্যাটের জন্য পেলাম এস্টার বন্ড। এইবার আমরা এখানে দেখব ফ্যাটের ব্যাপারে কিছু বলেছে এই জায়গাটাতে। এবার ফ্যাটের ব্যাপারে কি বলেছে, ফ্যাট হচ্ছে মেনলি সিম্পলেস্ট ফ্যাট, এখানে সিম্পল লিপিড বলেছে গ্লিসারল, কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল লিপিড গ্লিসারল নয়, কারণ আমরা জানি লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে তৈরি হয়। তো গ্লিসারল অ্যাকচুয়ালি সিম্পল লিপিড নয়, তবে এখানে যেহেতু এনসিআরটি দিয়েছে তো সেটাই মানতে হবে। তো এখানে তার আগে কিছু ফ্যাটের এক্সাম্পল দিয়েছে ফ্যাটি অ্যাসিডের। তো এবার ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আমরা জানবো। ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়ালি RCOOH, এবার এটাকে বলছি। এবার সাধারণত আমাদের জীবেদের মধ্যে এক থেকে এই আর এর কন্টেন্টটা, আর থেকে সি এর কন্টেন্টটা, কার্বনের কন্টেন্টটা 1 থেকে 19 পর্যন্ত হতে পারে। যেমন পালমেটিক অ্যাসিডের এখানে দিয়েছে এক্সাম্পল এনসিআরটিতে, পালমেটিক অ্যাসিড। তো পালমেটিক অ্যাসিড দেখতে পাচ্ছি টোটাল কটা কার্বন রয়েছে, 14, 15, 16টা কার্বন। তো 16 কার্বনযুক্ত পালমেটিক অ্যাসিড। তো এখানেও সেটাই বলেছে যে পালমেটিক অ্যাসিড হ্যাজ 16 কার্বন। তারপরে আরাকিডোনিক অ্যাসিড বলেছে, তো আরাকিডোনিক অ্যাসিড হচ্ছে 20টা কার্বন আছে। হ্যাঁ, এবার এখানে কিন্তু 1 থেকে 19 যেটা বলেছে, সেটা কি বলেছে, সেখানে বলেছে এই CH2, অর্থাৎ এই যে এখানে COOH ছাড়া হায়েস্ট 19টা কার্বন হতে পারে। তো অর্থাৎ COOHটাকে ধরলে যেই ফ্যাটি অ্যাসিডের সবথেকে বেশি কার্বন থাকবে সেটা হচ্ছে 20টা। আর সেটা কি আমরা দেখে নিয়েছি, আরাকিডোনিক অ্যাসিড 20টা কার্বন, এই কার্বক্সিল কার্বনটাকে ধরে। তো এবার আমরা দেখব গ্লিসারল। গ্লিসারলটা কি, ফ্যাটি অ্যাসিডের তো সংজ্ঞা দেখলাম যে এটা হচ্ছে কেমিক্যাল হচ্ছে সংজ্ঞাটা ফ্যাটি অ্যাসিডের। আর গ্লিসারল কি, গ্লিসারল হচ্ছে এটা। এবার এই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে তৈরি হয় ফ্যাট। হ্যাঁ, এবার এটা হচ্ছে একটা লিপিড, ট্রাইগ্লিসারাইড। তো এবার কীভাবে হচ্ছে সাধারণ ব্যাপার হচ্ছে, গ্লিসারল কি আমরা জানি, গ্লিসারল হচ্ছে CH2OH, CHOH আর CH2OH। আর আমরা ফ্যাটি অ্যাসিড কি জানি, ফ্যাটি অ্যাসিড ধরে নিলাম 3 ধরনের ফ্যাটি অ্যাসিড এখানে কাজ করছে। কি কি, একটা হচ্ছে R1COOH,
আরেকটা হচ্ছে R2COOH আর R3COOH হ্যাঁ, COOH গ্রুপটা। তো এবার এটা কি, এটা হচ্ছে গ্লিসেরল, এটা গ্লিসেরল, আর এটা কি, এটা হচ্ছে তিনটে যে কোনো ফ্যাটি অ্যাসিড। এবার কি হবে, এইখানে এদের রিয়াকশন হবে, এদের রিয়াকশন হয়ে এখানে কি হবে, এদের জল বেরিয়ে যাবে। হ্যাঁ, যদি জল বেরিয়ে যায় তাহলে কি হবে, জল বেরিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার থেকে H2O বেরিয়ে যাবে। হ্যাঁ, এবার H2O যদি বেরিয়ে যায় তাহলে এটা বন্ড তৈরি করবে, এবার বন্ড তৈরি করে কি করবে, ঠিক হবে এই যে এই জিনিসটা, একদম সিম্পল জিনিস এটা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে H2O যদি বেরিয়ে যায় তাহলে এই কার্বনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, এই কার্বনটাও এই যে এই কার্বনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে, এই কার্বনটাও এই অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমরা এটা দেখব, ঠিক এই স্ট্রাকচারটা দেখব, এই যে কার্বনটা অক্সিজেনের সাথে হয়েছে, কার্বনটা অক্সিজেনের সাথে হয়েছে, কার্বনটা অক্সিজেনের সাথে হয়েছে। এইবার আমরা কিছু হচ্ছে ফসফোলিপিডও দেখতে পারি। এবার ফসফোলিপিড মানে কি, লিপিড মানে হচ্ছে এটা। এবার এটার মধ্যে যখন একটা যে কোনো হচ্ছে এই ফ্যাটি অ্যাসিডের বদলে কোনো লিপিড কম্পাউন্ড যুক্ত হয়ে যাবে সেটাকে বলবো ফসফোলিপিড। এবার সেটার এক্সাম্পল কি, সেটার এক্সাম্পল হচ্ছে লেসিথিন, একদম সিম্পল জিনিস। এই যে এখানে এই দুটো সেম আছে, এই দুটো সেম আছে, এই যে এটা সেম রেখেছে, এখানে আরেকটার বদলে ফসফেটের একটা পুরো কম্পাউন্ড জুড়ে দিয়েছে, আর কিছুই না, একদম সিম্পল ব্যাপার। তো এটাকে আমরা বলছি ফসফোলিপিড। তাহলে আমরা কেমিস্ট্রির স্ট্রাকচারগুলো কী কী বোঝা হলো, হচ্ছে গ্লাইসিন বুঝলাম, অ্যালানিন বুঝলাম, সেরিন বুঝলাম, ফ্যাটি অ্যাসিড বুঝলাম, গ্লিসারল বুঝলাম, লিপিড বুঝলাম অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বুঝলাম, আর ফসফোলিপিডটাও বুঝলাম। এবার এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, কোলেস্টেরলের ছবি দিয়েছে। এবার এই ছবিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, স্ট্রাকচার দিয়ে বলে দিতে পারে যে এটা কিসের, মানে এটার নাম কি। তো এবার আমরা দেখছি ফ্যাটি অ্যাসিড বুঝলাম, এই ফসফোলিপিড যেটা ছিল লেসিথিন, সেটা কোথায় পাওয়া যায়, সেল মেমব্রেনে দেখা যায়। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, ডিএনএ আরএনএর স্ট্রাকচার দিয়েছে। এবার ডিএনএ আরএনএর স্ট্রাকচার কি, ডিএনএ আরএনএর স্ট্রাকচার যদি দেখি, আমরা একটু সিম্পল ডায়াগ্রাম দেখি, সেখানে আমরা দেখব যে ডিএনএ তৈরি হচ্ছে তিন ধরনের মলিকুল দিয়ে। একটা হচ্ছে নাইট্রোজেন বেস বিভিন্ন ধরনের, আরেকটা হচ্ছে পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে ফসফেট এর একটা কম্পাউন্ড। হ্যাঁ, তো এইবার আমরা যদি দেখি তাহলে নাইট্রোজেন বেস কী কী আছে, এখানে নাইট্রোজেন বেস হচ্ছে, নাইট্রোজেন বেস কী কী বলেছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিডিন। এবার সুগার কি পাওয়া যায়, সুগার হচ্ছে দুই ধরনের সুগার পাওয়া যায়, একটা আরএনএতে, একটা ডিএনএতে। এবার আরএনএতে কি, আরএনএতে পাবো আমরা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর ডিএনএতে পাবো ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএতে পাবো শুধু রাইবোজ সুগার। এবার এরকম কেন নাম হলো, এবার যদি আমরা এই রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ সুগারের ছবির কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে এই জায়গাটায় এই যে পেন্টোজ সুগার দুটো, একটা হচ্ছে 2-ডিঅক্সিরাইবোজ যেটা ডিএনএতে পাওয়া যায়, আর একটা হচ্ছে রাইবোজ। এখানে আমরা দেখছি যে কার্বনের এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। তো 2 নম্বর কার্বনে রাইবোজে আমরা দেখছি 2 নম্বর কার্বনে অক্সিজেনটা রয়েছে, আর এখানে ডিএনএর যেটা পেন্টোজ সুগার থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, ওখানে 2 নম্বর কার্বনে অক্সিজেনটা নেই, সেই জন্য সেটার নাম 2D অর্থাৎ নেই, ডিই অর্থাৎ নেই, অক্সিজেন রাইবোজ। তো 2-ডিঅক্সিরাইবোজ সুগার আর রাইবোজ সুগার, রাইবোজ সুগার হচ্ছে আমরা পাবো আরএনএতে, আর ডিঅক্সিরাইবোজ সুগার পাবো ডিএনএতে, সেই জন্যই নাম। তো ডিএনএর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবোজ আর ডি দিয়ে, তো তাহলে সেই জন্যই নামকরণটা এটা হচ্ছে। হ্যাঁ, তো এবার আমরা দেখছি আরেকটা কি, হ্যাঁ ফুল ফর্মটা যেটা বলছিলাম যে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। হ্যাঁ, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। তাহলে ডিঅক্সিরাইবো কেন নাম হলো বুঝে গেলাম। এবার নিউক্লিওটাইড কেন, কারণ এর মধ্যে আমরা দেখব যে যেটার কথা বলছিলাম যে অনেকগুলো নাইট্রোজেন বেস থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। তো এখানে আমরা দেখছি এটাকে আমরা নাইট্রোজেন বেসটাকে দুটো ভাগে ভাগ করি, একটা পিউরিন, পিরিমিডিন। এবার পিউরিনটা কি, পিউরিনের একটা বেসিক স্ট্রাকচার রয়েছে, এটা হচ্ছে পিউরিন বলা হয়। তো এই স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে হচ্ছে ওখানে থাকে হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিনিনের ক্ষেত্রে এখানে একটা NH2 যুক্ত হয়েছে যেটা পিউরিনের স্ট্রাকচারে নেই, আর গুয়ানিনের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে O আর NH2টা এখানে যুক্ত হয়েছে, সেই জন্য এই দুটো হচ্ছে পিউরিনের মধ্যে পড়ছে। আর পিরিমিডিনটা কি, পিরিমিডিনের বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। এবার এটার মধ্যেই এক্সট্রা বিভিন্ন ধরনের জিনিস যুক্ত হয়ে হবে হচ্ছে থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল। তো থায়ামিন কি হচ্ছে, থায়ামিনটা হচ্ছে এখানে একটা অক্সিজেন যুক্ত হয়েছে আর এখানে একটা অক্সিজেন যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি।
আর কি হয়েছে, আর সাইটোসিনে কি হয়েছে, সাইটোসিনে হচ্ছে এখানে NH2 আর এখানে অক্সিজেন, এই যে NH2 অক্সিজেন। আর ইউরাসিলে কি হয়েছে, ইউরাসিলে হয়েছে, আর থায়ামিন এখানে CH3 আছে, সরি ওটা মিস করে গেছে, এখানে CH3 আছে। আর ইউরাসিলে কি হয়েছে, এই দুটো জায়গায় অক্সিজেন যুক্ত হয়েছে। এবার আমরা যদি দেখি থায়ামিন আর ইউরাসিল, এখানে পার্থক্যটা কি, থায়ামিনে এখানে একটা CH3 আছে। সেই জন্য আমরা দেখব যে থায়ামিনের আরেকটা নাম, আরেকটা কেমিক্যাল নেম হচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর কার্বনের যুক্ত আছে। যে আমরা যদি কার্বনের নামকরণ করি, এটা হচ্ছে 5 নম্বর কার্বন হবে এখানে। অর্থাৎ 5 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, যেটা ইউরাসিলে নেই, আর বাকি পুরো স্ট্রাকচারটাই সেম। সেই জন্য থায়ামিনের আরেকটা কেমিক্যাল নেম কি, 5 মিথাইল ইউরাসিল। অর্থাৎ ইউরাসিলের পুরো স্ট্রাকচারটা আর 5 নম্বর কার্বনে একটা মিথাইল রয়েছে, সেই জন্য থায়ামিনের আরেকটা কেমিক্যাল নেম হচ্ছে 5 মিথাইল ইউরাসিল। এখানে আমরা দেখছি যে NCERT-তেও দেওয়া রয়েছে। তো এটা হলো। এবার যদি আমরা পুরো স্ট্রাকচারটা দেখে ডিএনএ, তাহলে আমরা কীরকম স্ট্রাকচার পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে একদম সিম্পল একটা ডায়াগ্রাম দেখলে এটা। এবার প্রথমে আমরা দেখছি এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস ATGC। এবার ডিএনএ আমরা দেখছি, অতএব ডিএনএতে ইউ থাকবে না, টি থাকবে। তো আমরা জানি A আর T হচ্ছে ডবল বন্ডে যুক্ত থাকে, আর G আর C হচ্ছে ট্রিপল হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকে। এখানে ডবল হাইড্রোজেন বন্ড, এখানে ট্রিপল হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, তো এবার এগুলো হচ্ছে এক একটা নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেসের সঙ্গে যখন সুগার যুক্ত হয়, সেটাকে আমরা কি বলবো, নিউক্লিওসাইড। অর্থাৎ এখানে নিউক্লিওসাইড কোনটা, নিউক্লিওসাইড যদি আমরা খেয়াল করি, তাহলে হচ্ছে নিউক্লিওসাইড এখানে আমরা দেখব, এই যে এইটা হচ্ছে একটা নিউক্লিওসাইড, যেটা এই নীলের মধ্যে আঁকলাম, এটা হলো নিউক্লিওসাইড। এটা হলো একটা নিউক্লিওসাইড, অর্থাৎ নাইট্রোজেন বেস প্লাস সুগার, এটা হয়ে গেল একটা নিউক্লিওসাইড। হ্যাঁ, এবার নিউক্লিওসাইডের নামগুলো কি, এবার এই যে এখানে আমরা দেখছি যে নাইট্রোজেন বেস আর সুগার মিলে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইড আমরা কি বলবো, যখন অ্যাডিনিনের ক্ষেত্রে হবে, অর্থাৎ এখানে যেমন থায়ামিনের সাথে রাইবোস ডিঅক্সিরাইবোস সুগারটা যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নামটা কি হবে নিউক্লিওসাইডের, থায়ামিডিন। এখানে সাইটোসিনের সাথে হয়েছে, সেক্ষেত্রে নামটা কি হবে, সাইটিডিন। এবার এটাই যখন এই অ্যাডিনেরটা হবে, মানে এই সাইডেরটা, তখন নাম কি হবে, হচ্ছে অ্যাডিনোসিন। গুয়ানিনের ক্ষেত্রে গুয়ানোসিন। আর যদি এটা RNA থাকতো, তাহলে সেটার ক্ষেত্রে কি হতো, ইউ থাকতো, তখন ইউরাসিল থাকতো, তো অর্থ হতো ইউরিডিন। এরপর যখন এটা তো হচ্ছে আমাদের নিউক্লিওসাইড হলো, এবার এটার সাথে যখন একটা ফসফেট হচ্ছে এটা যুক্ত হয়ে যায়, ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। এবার নিউক্লিওটাইড কাকে বলছি, নিউক্লিওটাইড হচ্ছে এই পুরো এই জায়গাটা হচ্ছে, এই পুরো ফসফেট গ্রুপটাকে নিয়ে আমরা বলছি এটা হচ্ছে নিউক্লিওটাইড। এটা হচ্ছে নিউক্লিওটাইড, এর ক্ষেত্রে এটা হচ্ছে নিউক্লিওটাইড। হ্যাঁ, তার মানে প্রথমে কি হলো, এটা হচ্ছে নাইট্রোজেন বেস, এবার নাইট্রোজেন বেসের সাথে সুগার যুক্ত হয়ে গেল নিউক্লিওসাইড। এবার সুগারের সাথে যখন ফসফেট যুক্ত হয়ে গেল, এই পুরোটা হয়ে গেল তখন নিউক্লিওটাইড। হ্যাঁ, একদম সিম্পল ব্যাপার, কোনো ব্যাপার না। আর নিউক্লিওসাইড যখন হবে, অর্থাৎ নাইট্রোজেন বেসের সাথে নিউক্লিওসাইড যখন যুক্ত হবে, তখন এই নামকরণগুলো হবে। অ্যাডিনিন ছিল, অ্যাডিনিনের সাথে সুগার যুক্ত হয়ে গেল, হয়ে যাবে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন অর্থাৎ অ্যাডিনিন প্লাস সুগার, এটার সাথে যখন আবার ফসফেট গ্রুপটা যুক্ত হয়ে যাবে অ্যাডিনাইলিক অ্যাসিড। ঠিক তেমনভাবেই থায়ামিডাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, সাইটিডাইলিক অ্যাসিড, ইউরিডাইলিক অ্যাসিড, এরকম। আর এগুলো কি, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড কি, এরকম। আর এই অনেকগুলো নিউক্লিওটাইডই পর এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা নিউক্লিওটাইড, আবার এই সাইডে এটা একটা নিউক্লিওটাইড, আবার এই সাইডে এটা একটা নিউক্লিওটাইড। তো অ্যাকচুয়ালি এই পুরো অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় হচ্ছে ডিএনএ। হ্যাঁ, এই যে নিউক্লিওটাইড ছাড়া তো আর কিছু নেই, আমরা দেখতে পাচ্ছি। তো অতএব কি, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয় ডিএনএ। আর এটা যুক্ত হচ্ছে কোন বন্ডের মাধ্যমে, এখানে আমরা দেখছি যে দুটো নিউক্লিওটাইডকে যুক্ত করছে। এবার দুই দিকে বন্ডটা যুক্ত আছে, সেই জন্য, আর ফসফেটের দ্বারা যুক্ত আছে, সেই জন্য কি বলবো, ফসফোডাইএস্টার বন্ড। একদম সিম্পল। এখানে আরও কিছু জিনিস যদি দেখি, একটা সুগারকে আমরা যদি খেয়াল করি, সুগারের এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটার ক্ষেত্রে হচ্ছে এটা 5 নম্বর হবে, এটার ক্ষেত্রে এটা 5 নম্বর হবে। ঠিক তেমনভাবেই এই সুগারের ক্ষেত্রে কি, এটা যেহেতু উল্টে রয়েছে স্ট্রাকচারটা, এটার ক্ষেত্রে হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটার ক্ষেত্রে এটা 5 নম্বর কার্বন, এটা 5 নম্বর, এটা 5 নম্বর। এবার এইখানে যদি আমরা দেখি 5 নম্বরগুলো আছে ওপরের দিকে,
এই যে প্রত্যেকটা কার্বনের ওপরে, আর উল্টো সাইডেরটায় 5 নম্বর হচ্ছে নিচের দিকে। সেই জন্য আর এখানে 3 নম্বর কার্বন কোনটা? এই নিচেরটা, এটা 3 নম্বর, এটা 3 নম্বর, আর এখানে 3 নম্বর কোনটা? এটা। এগুলো 3 নম্বর কার্বন। হ্যাঁ, তো অতএব এখানে ফসফোডাইএস্টার বন্ডটা যে হচ্ছে, ফসফোডাইএস্টার বন্ডটা কাদের মধ্যে হচ্ছে? 3 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বন, এরা ফসফেটের সাথে যুক্ত থাকছে। সেজন্য এটাকে আমরা বলছি 3,5 ফসফোডাইএস্টার বন্ড, কারণ এটা 3 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকছে। আর আরও একটা জিনিস এখানে আমরা দেখতে পারি, আমরা বলি না যে ডিএনএ হচ্ছে একটা 5 প্রাইম হলে আরেকটা 3 প্রাইম হয়, এই জন্যই বলি, কারণ এর ওপরে এটা হচ্ছে 5 প্রাইম রয়েছে, কিন্তু এর এদিকে কি দেখছি? আরেকটা স্ট্যান্ডে 3 প্রাইম। এর এখানে 5 প্রাইম তো আরেকটা স্ট্যান্ডে 3 প্রাইম, এর এখানে 5 প্রাইম তো আরেকটা স্ট্যান্ডে 3 প্রাইম। আর এর 5 প্রাইম কোনটা? নিচের দিকটা, অর্থাৎ এটা যদি 5 প্রাইম হয়, এই স্ট্যান্ডার্ড এই দিকটা কি? এটা হচ্ছে 3 প্রাইম, কারণ এখানে 3 নম্বর কার্বনটা রয়েছে, এই যে 3 নম্বর কার্বন, এর 3 নম্বর 3 প্রাইম তো এর 5 প্রাইম। সেই জন্য দুটো অ্যান্টি প্যারালাল হয়, একটা 5 প্রাইমের দিকে হলে আরেকটা 3 প্রাইম। এই হচ্ছে মোটামুটি শর্ট একটা আইডিয়া।